আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধকারের সঙ্গী অরুণিমা গল্পের ৩ নম্বর পার্ট নিয়ে চলে আসছি। তো বেশি কথা বলে না করি দেরি, চলো গল্প শুরু করি। সাদমানের মরদেহের পোস্টমর্টম রিপোর্ট দেখে ওসি আতিক এতটাও বিচলিত হয়নি যতটা অবাক হয়েছে ডান চোখে বিঁধে দেওয়া সরুর ডালটায় অরুণিমার হাতের ছাপ পেয়ে। ৬ দিন হলো মারা গেছে অরুণিমা, পরশু রাতে খুন হওয়া সাদমানের চোখে বিঁধে দেওয়া আমের ডালটাই অরুণিমার হাতের ছাপ কিভাবে আসবে? প্রশ্নটা ভীষণ ভাবাচ্ছে ওসি আতিককে। পোস্টমর্টম রিপোর্টে তেমন কিছুই শনাক্ত করা হয়নি। সাদমানের হাত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, কবজির সামান্য উপরে লাইলনের চিকন দড়ির ছাপ পাওয়া যায়। সারা শরীরে নখের আঁচড়, চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল আর হাতের আঙ্গুলগুলো থেতলে দেওয়া হয়েছিল পাথর জাতীয় কিছু দিয়ে। সজীব সকাল থেকেই খাটে শুয়ে এপাশ ওপাশ করে যাচ্ছে, বাসা থেকে বের হতে মন চাচ্ছে না তার। ডান হাতের কামড়ের দিকে তাকিয়ে সে আপন মনে ভাবতে শুরু করে, এসব কি আমার সাথে সত্যিই ঘটছে নাকি নিছক কল্পনা? এসব হয়তো স্বপ্নই হবে। একটা মানুষ মরে যাওয়ার পর কিভাবে আসবে সেটা তো আদৌ সম্ভব না। প্রথম পর্যায়ে অপরিচিত কারো উপলব্ধি করলেও এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি মেয়েটা আরু। একই সময়ে আমরা 3 জন স্বপ্ন দেখছি যা হুবহু একই রকম ছিল। প্রতি রাতে আমার পাশে অরুণিমার উপস্থিত অনুভব করি আমি। তবে কি সত্যি তাহলে আমাদের স্বপ্নযুগে বিয়ে হয়েছিল? সজীব এক মনে এসব চিন্তা করছে, তখনই তার মা রুমে প্রবেশ করে। সজীবের মা বলে, অরু মারা গেছে আজ 6 দিন, কিন্তু আমার মনে হয় প্রতিটা মুহূর্তে এই বাসার চারদিকে ঘুরে বেড়াই আরু। তোর সাথে অরুর কি কিছু সম্পর্ক ছিল? সজীব তার মায়ের দিকে তাকায়, তারপর জবাব দেয়, অরুকে আমি পছন্দ করতাম। নিশ্চয় অরুর আত্মা আছে আমাদের বাসায়। ফকির বাবা থেকে তোর জন্য একটা তাবিজ এনেছি, সেটা গলায় ঝুলিয়ে রাখতে বলেছে তোকে। সজীব কথা না বাড়িয়ে সম্মতির সুরে বলে, দাও, গলায় পরিয়ে দাও। মানসম্মত কর্ম কপালে জুটলেও সেসব বাদ দিয়ে শখের গোয়েন্দাগিরি বেছে নিয়েছে সে। ক্লান্ত দুপুরে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছে গোয়েন্দা নীল। নীলের বিখ্যাত সহকারী শুভ বসা থেকে উঠে পায়চারি করছে আর মনে মনে বলছে, ওসি আতিক সাহেব সেই কখন ডেকেছেন, অথচ ওনার যাওয়ার কোনো নামগন্ধই নেই। তবে আমাকে এনে বসিয়ে রেখেছে ঠিকই। প্রচন্ড গরম। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়াতে টেবিল থেকে একটি বই নিয়ে নিজের গায়ে বাতাস করতে থাকে শুভর নিজের কাছে বিরক্ত লাগছে এভাবে বসে থাকার ব্যাপারটা। বইটা নাড়তেই হঠাৎ হাত থেকে ছিটকে পড়ে ফ্লোরে। আওয়াজ শুনে গোয়েন্দা নীল মাথা নাড়িয়ে শুভর দিকে তাকায়। শুভ ফ্লোর থেকে বইটা তুলছে। তখন আদর্শ অবস্থায় গোয়েন্দা নীল বলে ওঠে, গোয়েন্দাগিরিতে ধৈর্য শক্তি হচ্ছে সফলতার অন্যতম মাধ্যম। শুভ হ্যাঁ ইঙ্গিতে মাথা নাড়িয়ে তারপর বলছে, আচ্ছা। গোয়েন্দা নীল বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে প্রস্তুতি নেয় ওসি আতিকের বলে দেওয়া গন্তব্যে যাওয়ার জন্য। অরুণিমা মারা গিয়েছে 5 দিন গত হবার পরও কিভাবে আমের ডালে তার হাতের ছাপ পাওয়া যায়? জিপে বসা অবস্থায় নিজেকে এই প্রশ্নটা করে যাচ্ছে ওসি আতিক। জিপটা গিয়ে থামে সোজা রফিক মিয়ার বাসার সামনে। মরা বাড়ি, এই জন্য চারিপাশ একদম নিশ্চুপ। বাসায় পরিবার বলতে রফিক মিয়া এবং তার স্ত্রী বাদে আর কেউ নেই। রফিক মিয়ার পাশে দাঁড়িয়ে আছে এই এলাকার ছেলে শরীফ সবসময় সাদমানের সাথেই থাকতো। বাসার এদিক ওদিক ঘুরে দেখছে ওসি আতিক। তখন বাহির থেকে গাড়ির হর্নের আওয়াজ আসে ওসি আতিকের কানে। গেট দিয়ে প্রবেশ করে 2 জন লোক। তাদেরকে দেখে ওসি আতিক এগিয়ে গিয়ে বলেন, এই গোয়েন্দা নীল এবং শুভ, কি খবর তোমাদের? নীল তার মুচকি হাসির মাধ্যমে জানান দেয়, অবস্থা বেশ ভালোই। নীল ওসি আতিককে উদ্দেশ্য করে বলে, এখানে ডাকার কারণ কি? আতিক উল্টো প্রশ্ন ছুড়ে দেয়, অতিরিক্ত সমস্যায় না পড়লে কখনো কি ডেকেছি তোমায়? নীল আবারও বলে, আমরা সোজা কথায় আসি। তারপর ওসি আতিক বলতে শুরু করে, এই 6 দিনের মধ্যে এই এলাকায় 2টো খুন হয়েছে। প্রথমে একটা মেয়ে যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার ঠিক 5 দিনের মাথায় খুন হয়েছে আরেকজন। তাকে খুন করা হয়েছে বেশ ভয়াবহভাবে। ডান চোখে বিঁধে দেওয়া হয়েছিল আম গাছের একটি চিকন ডাল, আর সেই ডালে পাওয়া গিয়েছে প্রথম রাতে খুন হওয়া অরুণিমা নামক মেয়েটির হাতের ছাপ। গোয়েন্দা নীল ওসি আতিকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। পাশ থেকে শুভ বলে ওঠে, ওহ মাই গড, কত ভয়ানক! গাছের ডাল চোখে বিঁধে দেওয়া হয়েছিল। ওসি আতিক জবাব দেয়, হ্যাঁ, তবে এটা কোনো বিষয় না। ভাবনা আমার ওইখানে 6 দিন আগে মরে যাওয়া মেয়েটার হাতের ছাপ কিভাবে আসলো সেই ডালে। শুভ আর কিছু না বলে গোয়েন্দা নীলের দিকে তাকায়। নীল ওসি আতিককে লক্ষ্য করে বলছে, খুনি হিসাবে কাউকে কি শনাক্ত করেছেন? পরশু রাতে খুন হওয়া সাদমানের বোন বিন্দুকে নিয়ে ওই রাতে পালিয়েছে এই এলাকার বাঁধন নামক একটি ছেলে। আমাদের সন্দেহ বাঁধন এবং তার বন্ধুদের দিকে। নীল মুচকি হেসে বলে, আগে ফলাফল শূন্যে থাকা বন্ধুদের সন্দেহ না করে সাদমানের বন্ধুদের সাথে কথা বলার দরকার ছিল আপনার। সাদমান ছিল এলাকায় ভয়ানক প্রকৃতির একজন
সাদমানের সাথে সবসময় ছায়ার মতো থাকতো শরীফ। শরীফকে জিজ্ঞাসাবাদ করতে বলে সে। এলাকার সবাই সাদ ভাইকে বড় ভাইয়ের নজরে দেখতো। আর যারা সাদ ভাইয়ের বন্ধু তারা কেউ এই গ্রামে থাকে না। সাদ ভাই প্রতি মাসে আমাকে নিয়ে ঢাকায় যেত, ওখানেই ভাইয়ের সব বন্ধুর আড্ডা। এক রাত কাটিয়ে পরদিন আবার আমরা গ্রামে চলে আসতাম। ওসি আতিক মনে মনে ভাবে শরীফের কথায় এক প্রকার মিথ্যা আছে, সহজে কোনো কথা বের করা যাবে না তার মুখ থেকে। গোয়েন্দা নীল রফিক মিয়ার থেকে অনুমতি নিয়ে ঢুকে পড়ে রুমগুলো দেখার উদ্দেশ্যে। নীলের লক্ষ্য হচ্ছে সাদমান ও বিন্দুর রুম। সাদমানের রুমটা অগোছালো বললেই চলে। ফ্রিজে কয়েকটা বিয়ারের বোতল, বালিশের নিচে কয়েক প্যাকেট সিগারেট, বন্ধুদের নিয়ে একটা গ্রুপ ফটো টানানো আছে দেয়ালে। রুমে আর তেমন কিছু ধরা পড়েনি গোয়েন্দা নীলের চোখে। তারপর বিন্দুর রুমে প্রবেশ করে নীল। কাগজের রঙিন ফুল আটকানো আছে চারপাশে সাদা দেয়ালে। টেবিলের উপরে কয়েক থাক বই। সারা রুমে ভালো করে লক্ষ্য করে গোয়েন্দা নীল। বাঁধনের ব্যাপারেও বেশ কিছু সাধারণ তথ্য মিলে যায় ওখানে। ওসি আতিক সাহেব ও চেয়ারম্যান শামসুজ্জামান বাহিরে দাঁড়িয়ে খুনের ব্যাপারে কথা বলছিলেন। গোয়েন্দা নীল ওসি আতিককে বলে, আপনারা কথা বলুন, আমি ঘুরে আসি অরুণিমাদের বাসা থেকে। ওসি আতিক হ্যাঁ বলে সম্মতি দেয়। শামসুজ্জামান সব ব্যাপারে সাহায্য করবে বলে নিশ্চয়তা দেন ওসি আতিককে। তবে যেভাবেই হোক খনি ধরতে হবে, এই সিদ্ধান্তে চেয়ারম্যান সাহেব অটল। চেয়ারম্যান শামসুজ্জামানের ফোনে কল আসে। অপর পাশ থেকে কি যেন বলে। শামসুজ্জামান বলেন, ঠিক আছে বাবা, সাবধানে যাস। কল রাখার পর ওসি আতিক শামসুজ্জামানকে উদ্দেশ্য করে বলে, কে ছিল? আমার ছেলে। এলাকার অবস্থা তো ভালো না, তাই ঢাকায় যাচ্ছে বন্ধুদের বাসায়। এই ব্যাপারে আর কথা বাড়ায় না ওসি আতিক। তবে মনে মনে ভেবে যাচ্ছে, কোনো এক অদ্ভুত কারণে আসামি ধরতে পারা তো দূরের কথা, বিন্দুমাত্র এগোতেও পারছি না কিছুতেই। অরুণিমার ডায়েরিতে তোমার নাম, বিন্দুর টেবিলের ক্লোথের নিচে তোমার বন্ধু বাঁধনের ছবি। বাঁধন বিন্দুকে নিয়ে পালিয়েছে। ওই রাতে খুন হয়েছে বিন্দুর ভাই সাদমান। তোমার কি মনে হয় না তোমাকে আর তোমার বন্ধুদেরকে জেলে দেওয়া উচিত? সকালে সাক্ষাৎকারের জন্য ডেকে আনা হয় সজীব আর দীপুকে। তখন সজীবকে উদ্দেশ্য করে কথাগুলো বলে গোয়েন্দা নীল। সজীব কিছু না বলে চুপ থাকে। আমার তো মনে হয় ওই রাতে সাদমান বাধা হয়ে দাঁড়ালে ওরা বন্ধুরা মিলে খুন করে দিয়েছে তাকে। নীলের পাশ থেকে শুভ কথাটি বলে। সজীব এবার মুখ খোলে। শুভর দিকে তাকিয়ে রাগী ভাব নিয়ে বলে, আপনারা কিন্তু আইনের লোক না, অযথা মিথ্যা অপবাদ দিলে হয়রানির মামলা ঠুকে দিব কিন্তু। সজীবের কথায় শুভ চুপসে যায়। গোয়েন্দা নীল সজীবের মুখে এমন কথা শুনে তাকে উদ্দেশ্য করে বলে, আমরা আইনের লোক নই, তবে কোনো সমস্যা সমাধানে আইনের লোকেরা আমাদেরকে স্মরণ করে থাকেন, তখন নিজেদেরকে আইনের লোকের মতো পরিচালনা করতে হয় আমাদের। সজীব আর কথা বাড়ায় না। গোয়েন্দা নীল সজীবকে প্রশ্ন করে, অরুণিমার সাথে তোমার কি ভালোবাসার সম্পর্ক ছিল? সজীব জবাব দেয়, অরুকে আমি ভালোবাসতাম, সে বাসত কিনা জানি না, আর ব্যক্তিগত বিষয়ে আমাদের কিছু বলতে যাচ্ছি না আমি। গোয়েন্দা নীল অরুণিমার বিষয়টা পাল্টে তারপর যায় বিন্দু আর বাঁধনের সম্পর্কে। প্রশ্ন করে, বিন্দু আর বাঁধনের প্রেম কতদিনের? সজীব উত্তর দেয়, তা ঠিক জানি না, পরশু রাতে পালাবে তারা, এটাই জানতাম। বাড়তি কোনো প্রশ্ন না করলে খুশি হব, কারণ পালানোর পিছনে আমাদের কোনো হাত ছিল না। মিথ্যে জবাব দেয় সজীব। নীল আর কথা না বাড়িয়ে বের হয়ে আসে সেখান থেকে। মাঝরাত, কিছুতেই ঘুম আসছে না সজীবের। গলায় ঝুলে থাকা তাবিজটা অস্বস্তিকর লাগছে তার। অরুণিমার কথা ভাবতে পারছে না কিছুতেই। মনে হচ্ছে কি এক বাধা এসে দাঁড়িয়েছে দুজনের মধ্যিখানে। আরুর কথা ভাবতে না পেরে এক প্রকার দম বন্ধ হয়ে আসে সজীবের। সে চায় আরুকে প্রতিদিনের মতো স্বপ্ন দেখুক, সকালে উঠে না হয় তাবিজটা আবার গলায় ঝুলিয়ে দেবে। এই ভেবে তাবিজটা গলা থেকে খুলে টেবিলের উপর রেখে আবারও শুয়ে পড়ে সজীব। আরু আর সজীব দুজন দুজনের দিকে তাকিয়ে আছে এক পানে। খাটের উপরে একজন আরেকজনের দিকে তাকিয়ে বসে আছে মুখোমুখি, চোখের পলক পড়ছে না কারোরই। আরুর মুখে হাসি নেই দেখে সজীব বলে, আরু হাসো একটু, আমরা বিয়ে করেছি অথচ কেউ জানে না, চলুন আম্মুকে সালাম করে আসি দুজনে। হাসি মাখা মুখে মাথা নেড়ে আচ্ছা সম্মতি জানাই সজীব। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে আবারও। তাদের দূরত্ব ক্রমশ কমেই আসছে, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যাচ্ছে দুজনের। সজীব খুব কাছে চলে যায় অরুণিমার। অরুণিমার গরম শ্বাস এসে পড়ে সজীবের মুখে। অদ্ভুত এক শিহরণ বয়ে যায় তার মনে। আরুর শ্বাসের গরম হাওয়া সজীবের কাছে অগ্নিকুণ্ডের মতো মনে হয়। তাপমাত্রা সহ্যের সীমানা পেরিয়ে যায় এক সময়। সজীব লাফিয়ে ওঠে শোয়া থেকে, বসে পড়ে সে। ফজরের আজানের ধ্বনি ভেসে আসে সজীবের কানে। এই ফজরের আজানের সময় হলে অদ্ভুত রকমের কিছু ঘটে, আর জেগে যায় প্রতিবারই নতুন দিনের আগমন। সজীব ঘুমিয়ে যাচ্ছে অকাতরে। সজীবের মা এসে তাকে ডেকে তুলে দেয়। ঘুম ঘুম চোখে সজীব প্রশ্ন করে, কি হয়েছে মা? সজীবের মা রাগী স্বরে উল্টো প্রশ্ন করে,
তোর গলার তাবিজটা কোথায়? সজীবের হাতের ইশারায় টেবিলের দিকে দেখাতেই লক্ষ্য করে সেখানে তাবিজটা নেই। সজীব আর কিছু না বলে চুপ থাকে। সজীবের মা আবারও প্রশ্ন করে, একটা সত্যি কথা বলবি? সজীব মাথা নেড়ে বলে, হ্যাঁ বলো। তুই আর আরো কি বিয়ে করেছিস? সজীব বেশ অবাক হয়, জিজ্ঞেস করে, হঠাৎ এমন প্রশ্ন কেন মা? কারণ গতকালকে আমি স্বপ্ন দেখেছি তুই আর ওরও বিয়ে করেছিস, তারপর আমার রুমে সালাম করতে গিয়েছিলে আমাকে। এই কথা শুনে সজীব আঁতকে ওঠে। গত রাতে স্বপ্নে অরুণিমাকে সাথে নিয়ে রুমে গিয়েছিল, সালাম করছিল তার মাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধকারের সঙ্গী অরুণিমা গল্পের 3 নম্বর পর্বটা এইখানে এন্ড করা হলো। তো গল্পটা কেমন লাগছে বা কেমন লাগতেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর গল্পটা যদি ভালো না লাগে তাহলেও বলবা, আমরা গল্পটা আর কন্টিনিউ করব না। আর এই ভিডিওটাতে একটা লাইক রাখা হলো। এই ভিডিওটাতে যদি 100 লাইক কমপ্লিট করে দাও তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্টটা নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।